গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনার সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে ওপেন ডিবেট করতে চায় আপনার সঙ্গে, এবং আপনার যে ভীরুতা সেটা প্রকাশ পাবে। তাহলে দেখুন, আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীনকাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে, যাকে বলা হয় শাস্ত্রার্ধ। তো এই শাস্ত্রার্ধ অর্থাৎ শাস্ত্রের লড়াই করার একটা নিয়ম আছে। পণ্ডিতের সাথে পণ্ডিত, শাস্ত্রীর সাথে শাস্ত্রী, লেভেল অনুসারে লড়াই হয়। তো চোর আর শিক্ষক কোনো শাস্ত্রার্ধ হতে পারে না, চোর আর শিক্ষক কোনো এক ফ্রেমে আসতে পারে না। পরে ভবিষ্যতে উনি বুঝতে পারবেন। কালকে তো ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছে। একেবারে চোর বলে কটাক্ষ, একেবারে চোর বলে কটাক্ষ করলেন ডক্টর সুকান্ত মজুমদার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি দেখছি কদিন ধরে চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে যে আসুন ডিবেটে অংশ নিন, বা এরকমও বলা হচ্ছিল যে আপনারা জায়গা ঠিক করুন, আপনারা চ্যানেল ঠিক করুন, আপনারা অ্যাঙ্কার ঠিক করুন, আমি চলে যাব। তথ্য নিয়ে লড়াই হবে, কত দিয়েছে কেন্দ্র, কত বঞ্চনা, এইসব নিয়ে লড়াই হবে। আমি দেখছি কদিন ধরে অনেক চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে। তো ডক্টর সুকান্ত মজুমদারকেও নাকি চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল ডিবেটে অংশ নেওয়ার জন্য। তো এখন বলতে চাওয়া হচ্ছে যে উনি আসছেন না, মানে উনি ভয় পাচ্ছেন, ওনার ভীরুতা ধরা পড়ছে। তো আর একটা রিয়াকশন আজকে দিয়েছেন ডক্টর মজুমদার, বলেছেন যে হ্যাঁ, আমাদের তর্ক বিতর্কের জায়গা আছে, এরকম আছে, শাস্ত্রেও এইসব আছে, কিন্তু কার সঙ্গে তর্কে বসতে হবে, কার সঙ্গে এক ফ্রেমে বসতে হবে, তার তো একটা সিস্টেম আছে, তার তো একটা মাত্রা আছে। যার তার সঙ্গে কি বসে যেতে হবে নাকি? যার তার সঙ্গে কি এক ফ্রেমে বসে যেতে হবে? শিক্ষক আর চোর একসঙ্গে তর্ক করবে? এটা হয়? এটাই বলেছেন ডক্টর মজুমদার। দর্শক, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। তবে আমি একটা বিষয় দেখছি, এই চ্যালেঞ্জ ছোড়া যে বিষয়টা, যেখানে বিজেপির লোকজনেরা বলছেন, মানে প্রচার করছেন যে কেন্দ্র এত দিয়েছে, এই খাতে এত দিয়েছে এই রাজ্যে, তখন দেখছি এদিক থেকে বলা হচ্ছে যে না, আমাদের তো এত বাকি রয়েছে, কেন তাহলে এই যে হিসেবগুলো দেওয়া হচ্ছে এগুলো কি হিসেব, আমাদের তো এত বাকি রয়েছে বলে একটা জাগলারি চলছে। কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, অনেকবারই বলেছি যে বিজেপি যে প্রচারটা করছে যে কেন্দ্র মোট কত টাকা দিয়েছে, আর এদিক থেকে যেটা বলা হচ্ছে কোন কোন খাতে টাকা আটকে রয়েছে। কিন্তু টাকা, এই যে বিজেপি যেটা বলছে যে এত দিয়েছে, সেটা ভুল না ঠিক সেটার দিকে তারা কিন্তু যাচ্ছে না। তারা শুধু বলছে কত টাকা আটকে রেখেছে। কিন্তু আটকে যে রাখা হয়েছে, সেগুলো কোন খাতে আটকে রাখা হয়েছে? জব কার্ডে, আবাসে, যেখানে ব্যাপক দুর্নীতি ধরা পড়েছে। অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি রয়েছে, মিড ডে মিল থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে, কিন্তু সেই সব ক্ষেত্রে টাকা আটকায়নি এখনো পর্যন্ত কেন্দ্র। তো মোট কত টাকা কি দিয়েছে সেই হিসেবটা বিজেপি দিচ্ছে, আর ওটাকে কাউন্টার করার জন্য এদিক থেকে বলা হচ্ছে কেন জব কার্ডে টাকা দেওয়া হচ্ছে না, দেখা একটা টাকাও 3 বছরে, মানে 3 বছরে একটা টাকাও জব কার্ডের কাজে দেওয়া হয়েছে কিনা, আবাসে দেওয়া হয়েছে কিনা। আরে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো স্বীকার করুন। জল মিশনে কত টাকা পেয়েছেন স্বীকার করুন, মিড ডে মিলে কত পেয়েছেন স্বীকার করুন, আরো হেলথে কত টাকা পেয়েছেন স্বীকার করুন, স্কলারশিপে কত টাকা পেয়েছেন স্বীকার করুন। যেগুলো পেয়েছেন সেগুলো চুপ, সেগুলো নিয়ে কিছু বলছেন না। শুধু যেগুলোতে আটকে রাখা হয়েছে এই ব্যাপক চুরির কারণে, সেইগুলোকে বলে এগুলোকে কাউন্টার করা হচ্ছে। মানে এটাকে, এই যে চ্যালেঞ্জ ছুটছে না, ওর সঙ্গে চ্যালেঞ্জে কিন্তু যাওয়া যায়, না যাওয়ার কিছু নেই। ডিরেক্ট প্রশ্ন করে, হ্যাঁ বলুন তো আপনি কি বাকি রয়েছে বলছেন, নিশ্চয় বলা হবে জব কার্ডের টাকা দেখান, গত 3 বছরে একটা দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে মুখের উপরে বলা, কেন দেওয়া হবে? জব কার্ডে যে চুরি হয়েছে, আত্মসাৎ হয়েছে, ভুয়ো জব কার্ডে যে টাকা পয়সা উঠেছে, সেটা হিসেবটা কে দেবে? আর আপনি অস্বীকার করতে পারবেন জল মিশনে কেন্দ্র টাকা দেয়নি, অস্বীকার করতে পারবেন মিড ডে মিলে টাকা আসেনি। জব্দ করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কার সঙ্গে লড়তে যাবেন, কার সঙ্গে বিতর্কে যাবেন। শুধু হাউ হাউ করেন, যুক্তিহীন কথা, আজ একরকম বলেন, কালকে নিজেই সেটা মানেন না। একবার বলেন দরকার নেই কেন্দ্রের টাকা, বাংলা তার নিজের টাকায় চলবে, আবার কেন্দ্রের কাছে গিয়ে হাত পা মিলে বসে থাকেন। একজন বললেন পিসি,
ওসব পাপের টাকা, পাপের, কেন্দ্রের টাকাটা কি পাপের টাকা, আবার সেই টাকার দাবি করছেন। তো এদের কথা তো ঠিক নেই, এদের সঙ্গে কে তর্ক বিতর্কে যাবেন, তো হাওয়াও করবেন। আর এই যে বলছেন যে ডাকছি কেন আসছেন না, হ্যাঁ, চ্যালেঞ্জের যে বিষয়টা, আচ্ছা আপনাদেরকেও তো ডেকেছিল কেন্দ্রের মন্ত্রী, যখন কেন্দ্রের ওই হাত পা মেলে বসছিলেন, পুলিশ ছুঁড়ে ফেলে দিয়েছিল, বলেছিলেন যে আমাদের উপরে নির্যাতন করা হয়েছে, আমরা আমরা সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেননি, আমাদেরকে পুলিশকে দিয়ে বের করে দেওয়া হয়েছে, আর মহুয়াকে আবার চ্যাংদোলা করে ফেলে দেওয়া হয়েছিল, এসব নিয়ে অনেক কথা বলেছিলেন। যদিও সেসব কথা কেন্দ্রীয় মন্ত্রী মানতে চাননি, এবং তারপরই কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় এসেছিলেন, আমাদের রাজ্যে এসেছিলেন, এবং এসে আপনাদেরকে ডেকেছিলেন। তো সেখানে যাননি কেন? বাইরে এত ফুটানি করছেন, এত কথা বলছেন, রাজভবনের সামনে বসে বললেন, তো যখন কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় এসে আপনাদেরকে ডেকেছিলেন, তো যাননি কেন? বাইরে এত চ্যালেঞ্জ করছেন, এই বাকি সেই বাকি, কেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে গিয়ে চ্যালেঞ্জটা করলেন না? উনি তো ওপেন বলেছিলেন যে আসুন, কেন যাননি? আপনারা চ্যালেঞ্জ করবেন নিজে থেকেই, আপনাদেরকে ডাকলে যাবেন না, অন্যদেরকে আপনার নিজেরাই ফালতু ফালতু চ্যালেঞ্জ ছুড়বেন, বলবেন কেন আসছে না। তো আপনার চ্যালেঞ্জে কে যাবে? আপনার যদি বক্তব্য ঠিক থাকে, তো কেন্দ্রীয় মন্ত্রী যখন ডেকেছিলেন তখন সেখানে যাননি কেন? কেন রাজভবনে বসছিলেন কেন? বাইরেটাই। আর আপনাকে যাকে আপনি ডাকবেন যেতে হবে। আবারও বলছি, তর্ক বিতর্কে যাওয়া যায়, কিন্তু ডক্টর মজুমদার একটা কথা বলেছেন যে কার সঙ্গে তর্ক বিতর্কে যাব? শিক্ষক আর চোর কি একসঙ্গে এক ফ্রেমে বসতে পারেন নাকি কখনো? যুক্তির লড়াই হবে, যুক্তির লড়াইয়ের ওই যুক্তিপূর্ণ লোক এরা, তা কার সঙ্গে বসতে যাব? এই কথাটা কিন্তু বলেছেন ডক্টর মজুমদার। দর্শক নিশ্চয়ই এইসব নিয়ে আপনাদের বলার থাকতে পারে, বলবেন। আমি শুধু শেষে ডক্টর মজুমদারের আরো একটা কথা শোনাবো, কারণ আপনাদের মধ্যে একটা বিরাট কৌতূহল তৈরি হয়েছে বা প্রশ্ন তৈরি হয়েছে যে লোকসভার ভোট ঘোষণা হয়ে গেছে, এই রাজ্যের শাসক দল 42টা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কিন্তু যে প্রধান যে বিরোধী দল তারা এখনো কেন এরকম হয়ে গেল? প্রথমে ফার্স্ট চটকানে ভালো একটা ঘোষণা করে দিল 20টা আসনের, তারপরে সব চুপচাপ হয়ে গেল, এতগুলো দিন চলে গেল, শাসক দল সব কেন্দ্রে নেমে পড়লো প্রচারে, তো তারা কেন বাকি প্রার্থী ঘোষণা করছে না? তো লড়াইটা তাহলে কি করে হবে? স্বাভাবিক প্রশ্ন। মানে শুরুটা করলো একেবারে পাওয়ার প্লে শট দিয়ে, হঠাৎ করে ডিফেন্সিভ হয়ে গেল, তো কি ভাবনা? আজকে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল ডক্টর মজুমদারকে, তো উনি কি উত্তর দিয়েছেন দর্শক আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিই। কবে তালিকা বের হতে পারে তার একটা উত্তর উনি দিয়েছেন এই প্রশ্নের, সাংবাদিকদের প্রশ্নের। আমি আপনাদেরকে দেখাই দর্শক, আগে শুনুন, আমি তারপর আমি ব্যাখ্যাতে আসবো যে কি ভাবনা কাজ করছে বিজেপির মধ্যে। বিভিন্ন আসনে জয়ী প্রার্থীরা কিন্তু এখনো টিকিট পেল না। দেখুন, আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আশা করছি 22-23 তারিখ নাগাদ, কারণ আমাদের পার্টি একটা নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে, যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন, তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। কোথাও দেরি হচ্ছে না দাদা? মনে হচ্ছে না যে প্রচারে কোথাও অসুবিধা, যেমন জলপাইগুড়ি আসন, দার্জিলিং আসন, এগুলো প্রথম না, কোনো দেরি হচ্ছে না। গতবার আমি এর থেকেও কম সময় পেয়েছিলাম, এবার অনেক সময় পাচ্ছি। তৃণমূল কিন্তু ময়দানে নেমে পড়েছে এবং রীতিমতন প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো, আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ, ওদেরকে আগে ময়দানে নামাই ভালো। কবে হচ্ছে তাহলে? খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 22-23 তারিখের মাঝে। আগামী 22-23 তারিখের মধ্যে বাকি প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে, এমনটাই বললেন ডক্টর সুকান্ত মজুমদার। বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল তার সামনে, যে দেরি হয়ে যাচ্ছে, শাসক দল নেমে পড়েছে, এইসব। তো উনি বললেন যে ও নামুক না, ওরা নেমেছে ঠিক আছে, আমরা ঠিক ওদেরকে মেরে বেরিয়ে যাব, ওদের অবস্থা খারাপ, ওদের আগে থেকে নামতে হবে, নেমেছে, আমরা মেরে বেরিয়ে যাব। এবং বললেন যে আমাদের একটা দলের সিস্টেম রয়েছে, ওই র্যাম্পে হেঁটে প্রার্থী ঘোষণা হয় না, স্টেট ইউনিট আছে, সেন্টারে ইউনিট আছে, একটা মিটিং আছে, সবকিছু দেখে শুনে করতে হয়। ভালো কথা, একটা বড় পার্টি, বড় সিস্টেম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই।
শাসক দল এই রাজ্যে যেটা করছে, একটা ছোট্ট রাজ্য তুলনায়, ভারতবর্ষের তুলনায় অনেক ছোট রাজ্য, তো সেখানে তারা হয়তো নেমে পড়েছে, কিন্তু গোটা দেশ যারা চালাচ্ছে যে দল, একটা বড় ইউনিট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। গোটা দেশকে নিয়ে তাদেরকে ভাবতে হচ্ছে। কিন্তু এটা ঠিক যে দেরি হচ্ছে, মানে অবশ্যই প্রচারের জায়গাতে খানিকটা খামতি হয়ে যাচ্ছে বিজেপি, যেখানে প্রার্থী ঘোষণা হয়ে গেলে সব কেন্দ্রে লড়াই, মানে প্রচারের যে বিষয়টা শুরু করতে পারতো সেটা হচ্ছে না। এখন শাসক একতরফা কার্যত করার চেষ্টা করছে, অন্যান্য দল কিছু কিছু ঘোষণা করেছে, ফলে প্রার্থী ঘোষণা হয়ে গেলে ভালো। কিন্তু আবার বললাম, গোটা দেশের যেহেতু ব্যাপার, গোটা দেশকে নিয়ে ভাবতে হচ্ছে, হয়তো অনেক কিছু দেখেও নিতে চাইছে, সেটাও হতে পারে, সেই জন্য দেরি হচ্ছে। আর যেটা বুঝলাম ডক্টর মজুমদারের কথাতে, যেটা বললাম না, পাওয়ার প্লে দিয়ে শুরু করেছিল ফার্স্ট 15 ওভার খুব হিট করে, তারপরে এখন যদি ক্রিকেটটা ধরি আর কি, তারপরে এখন একটু স্লো মোশনে যাচ্ছে আর কি, মানে ডিফেন্সিভ ওয়েতে। তারপর স্লগ ওভার রাউন্ড আসবে, তো হয়তো স্লগ ওভার রাউন্ডে স্কোর বৃদ্ধি করে নেবে, এমনটাই ভাবছেন ডক্টর মজুমদাররা শেষ মুহূর্তে নেমে। দেখা যাক, আমরা এখনই কিছু কমেন্টে আসছি না, এটুকু বলতে পারি শুধু যে বিজেপি যেন বিরাট আত্মতুষ্টিতে না ভোগে, বিশেষ করে এই বাংলার ক্ষেত্রে। সমীক্ষার রেজাল্ট আসছে বিরাট বিরাট বিজেপির হাওয়া, বিরাট বিজেপির হাওয়া, এইভাবে যদি আত্মতুষ্টিতে বসে থাকে তাহলে কিন্তু এই রেজাল্ট হবে না। রেজাল্ট কি হবে আমি এখনো বলতে পারছি না। 21-এ আমাদের হিসেব মেলেনি, তারপর থেকে আর কোনো হিসেবই আমরা করতে চাই না, অন্ততপক্ষে এই রাজ্যের নিরিখে। আমরা অন্য রাজ্য হলে বলে দিতাম, বলেও দিয়েছিলাম, কিন্তু এই রাজ্যের নিরিখে আর কোনো হিসেব আমরা আগে থেকে বলতে চাই না, যতক্ষণ না রেজাল্ট চোখের সামনে দেখতে পাচ্ছি, কারণ এখানে অনেক কিছু হয়। তো যাই হোক, হাওয়া আছে, বিজেপির প্রতি হাওয়া আছে, এটা যে কোনো সমীক্ষক সংস্থা বা যারা বিশ্লেষক তারা বলবেনই, হাওয়া আছে। কিন্তু হাওয়ার প্রতিফলনটা ঘটাতে গেলে অনেক কিছু দিক দেখতে হবে, আটঘাট বেঁধে যেতে হবে। শুধু হয়ে যাবে জিতে গেছি এরকম মানসিকতা নিয়ে যদি থেকে যায় না, তাহলে হিতে বিপরীত হয়ে যায়। সিরিয়াসলি নিতে হবে, যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত। যাই হোক দর্শক, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আমি দুটো বিষয় উত্থাপন করলাম, একটা হচ্ছে চোর বলে কটাক্ষ, অন্যটা হচ্ছে প্রার্থী ঘোষণা কবে। এবার কিছু কিছু কেন্দ্রে গুঞ্জন তো আছে, কে কি হবেন দেখছি, পরবর্তীকালে যদি ওইসব নিয়ে কিছু কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরা যায়। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভি।